তৃণমূলের বিরুদ্ধে মানুষ ভীতশ্রদ্ধ, মানে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি। তৃণমূলের নেতা মানেই হলো টাকা খাও, তৃণমূলের নেতা মানেই হলো যে ব্যভিচারী অবস্থান, আইন ভঙ্গ করো। যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে অন্যতম প্রধান প্রতিপক্ষ হয়ে উঠবে আইএসএফ, নওশাদ সিদ্দিকী রাজ্যের বিরোধী দলের নেতা হয়ে উঠবেন। 21-এর সাথে 26-এর তফাৎ হলো ম্যাক্সিমাম এক্সিট পোল তারা বিজেপির পক্ষে কথা বলছে। তুমি যদি হিন্দু এলাকায় গিয়েও বলো, তারাও মমতা প্রশাসন নিয়ে সন্তুষ্ট নয় বেশিরভাগ মানুষ। তুমি মুসলমান এলাকায় গেলে মুসলমান সমাজের লোকরাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন নিয়ে সন্তুষ্ট নয়। এসআইআরের কেমিস্ট্রি তৃণমূলের পক্ষে যাবে, এসআইআরের কেমিস্ট্রি তৃণমূলের পক্ষে গেলে তৃণমূল 250 সিটে জয়ী হবে। এটা হলো তৃণমূলের দিক থেকে যারা মানে জয়ী হওয়ার সম্ভাবনার কথা দেখি। কংগ্রেস দল 5 জন বিধায়ক তৈরি করতে পারবে মালদা মুর্শিদাবাদ থেকে। 26-এর বিধানসভা নির্বাচনে যে 2 দফা, সেই 2 দফা নির্বাচন শেষ হয়েছে, কিন্তু যে বিষয়টা সকলের চর্চায়, সমীক্ষা, বুথ ফেরত সমীক্ষা নজর কাটছে সকলের কাছে। এবং কি হতে চলেছে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, তা নিয়ে কিন্তু একটা বিশাল আলোচনা চলছে রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশের রাজনীতিতে। কি হতে চলেছে, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। আমি সরাসরি তার সঙ্গে কথা বলবো। প্রথমত বাংলা হান্টে আপনাকে স্বাগত জানাই। এবং এই যে চর্চা চলছে কি হতে চলেছে, বুথ ফেরত সমীক্ষা বারে বারে দেখা যাচ্ছে, বিজেপিকে এগিয়ে রাখছে বিভিন্ন সমীক্ষা থেকে দেখা যাচ্ছে, এবং তৃণমূল কংগ্রেস অনেকটা পিছিয়ে এমনটা দেখা যাচ্ছে। আপনার কি মনে হয়, আপনি তো রাজনীতিতে বহুদিন ধরে রয়েছেন, কি মনে হচ্ছে? প্রথমত আমার নির্দিষ্ট কিছু মনে হওয়ার কোনো জায়গা নেই, কারণ আমি নিজে যেহেতু এক্সিট পোল সরাসরি আমার টিমের মাধ্যমে করিনি। আমি দিল্লির একটি সংস্থার এক্সপার্ট জায়গা থেকে করেছি, যেটা ওনাদের ডাটা, ওনাদের সব। আমি একজন সেফোলজিস্ট হিসেবে হেল্প করেছি, আমার মতন আরও 4 জন ছিল। ফলে আমার ওন করার কিছু নেই, মানে আমি কোনো সময় ক্লেম করতে পারবো না যে এটা আমার ডেটা, আমার কথা, আমার বক্তব্য। ফলে সেই জায়গা থেকে তুমি একটু হতাশই হবে, তোমার দর্শকও হতাশ হবে যে কি হতে চলেছে তার নির্দিষ্ট উত্তর আমার কাছে নেই। কিন্তু আমি একজন রাজনীতি চর্চাকারী, সারা বছর ধরে রাজনীতি চর্চা করি। তাতে আমি যেটা দেখতে পাচ্ছি যে গতবারের এক্সিট পোলের সাথে এবার একটা তফাৎ দেখতে পাচ্ছি। গতবার কিন্তু এটা খুব মিস ইন্টারপ্রিটেশন অনেকেই করেন। প্রায় সব এক্সিট পোলই তৃণমূল ক্ষমতায় আসবে সেটা দেখাচ্ছিল, আবার একই সাথে ভুল দেখাচ্ছিল যে বিজেপি 100 বা 120 পর্যন্ত আসন পেতে পারে। কিন্তু বিজেপি ক্ষমতায় আসবে এরকম কোনো দায়িত্বশীল এক্সিট পোল যারা কারবারি তারা কেউ দেখাননি। তৃণমূল 150, 60, 70 এরকম সংখ্যা দেখিয়েছে, কিন্তু তৃণমূলই ক্ষমতায় আসবে 21 সালে দেখাচ্ছিল। 2026 সালের ম্যাক্সিমাম এক্সিট পোল দেখাচ্ছে যে বিজেপি 140 থেকে 160-65 পর্যন্ত আসন পেতে পারে। অর্থাৎ 21-এর সাথে 26-এর তফাৎ হলো ম্যাক্সিমাম এক্সিট পোল তারা বিজেপির পক্ষে কথা বলছে, কিন্তু তারপরেও একটা বিভাজন দেখা যাচ্ছে। তৃণমূলের পক্ষেও কেউ কেউ বলছে, যারা তারা বলছে 200-র উপরে আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। আর যারা বিজেপির পক্ষ নিয়ে বলছেন বা বিজেপির জায়গা থেকে প্রজেকশন করছেন, তাদের হিসেবটা একটু অন্যরকম। তারা কিসের উপর ভিত্তি করে এই ক্ষেত্র এই এক্সিট পোল করেছেন, যার উপর ভিত্তি করে তারা বলছেন যে বিজেপি এগিয়ে আছে, তার 3-4টে বড় কারণ। তারা বলছেন যে এসআইআরে মোট 90 লক্ষ লোকের নাম বাদ গেছে, তার মধ্যে 63 লক্ষই মৃত, স্থানান্তরিত ইত্যাদি ক্যাটাগরির, আর 27 লক্ষ লোক তাদের নামও বাদ গেছে। এবং বিভিন্ন বিধানসভা কেন্দ্র ধরে তারা বিচার করে বলছেন যে 10,000 থেকে 30,000 পর্যন্ত নাম বাদ গেছে এমন কনস্টিটুয়েন্সিতে, প্রায় 178টা। এই কেন্দ্রগুলোতে নাম বাদ যাদের যাচ্ছে তাতে লাভ অঙ্কের হিসাবে বিজেপি পেতে পারে। ফলে সেই কারণেই বিজেপি এবারের ফল ভালো করবে। অর্থাৎ অ্যারিথমেটিক্সটা বিজেপির পক্ষে এসআইআরের। অন্যদিকে
দ্বিতীয় তাদের যুক্তি হলো যে এবার 93% মানুষ ভোট দিল। সাধারণত গরিব মানুষ প্রতিবারই শাসক দলকে ভোট দেয়, কারণ তাদেরকে কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি প্রকল্পে থাকতে হয় বস্তি এলাকা বা বিভিন্ন গরিব মানুষ এলাকায়। একদম তৃণমূলের নেতারা লাইন দিয়ে ভোটের বুথে নিয়ে আসে এবং সেইভাবে ভোট দিয়ে চলে যায়। ফলে সংখ্যালঘু মুসলিম ভোটটা তৃণমূল পাবে এবং তোমার গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্পের উপভোক্তাদের ভোট পাবেই তারা। কিন্তু এবার যেটা হয়েছে 93%-র মধ্যে উচ্চবিত্তের লোক ভোট দিয়েছে এবং মধ্যবিত্ত লোক ঢেলে ভোট দিয়েছে। এই উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত যারা, তারা মূলত হিন্দু প্রধান এবং তারা কোনো স্কিমের সাথে যুক্ত নয়, অর্থাৎ তারা কোনো সুযোগ সুবিধে নেয় না। তারা গভর্নেন্সের প্রশ্নে ভোট নিশ্চয়ই দিয়েছেন। তাহলে পশ্চিমবাংলায় শিক্ষা থেকে স্বাস্থ্য, দুর্নীতি ব্যাপক, তারপরে তোমার কি ললেসনেস, কাজের অভাব এবং শিল্পায়নের অভাব, এই সমস্ত কিছু গভর্নেন্সের সাথে সম্পর্কিত এবং হাই পলিটিসাইজেশন, একটা বিরাট পরিমাণে প্রশাসনিক ব্যবস্থাটাই পুরোপুরি দলীয় কুক্ষিগত করেছে তৃণমূল। ফলে গভর্নেন্সের প্রশ্নে যখন এই মধ্যবিত্ত উচ্চবিত্তরা ভোট দেবেন, তখন সেই ভোটটা অবশ্যই তারা তৃণমূলের পক্ষে দিবেন না। আর তৃতীয় তাদের যুক্তি হলো যে একটা অ্যান্টি ইনকমবেন্সি আছে, স্ট্রং অ্যান্টি ইনকমবেন্সি আছে। এই স্ট্রং অ্যান্টি ইনকমবেন্সিতে যারা আছেন, মানে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, কিন্তু এই প্রতিষ্ঠান বিরোধী হাওয়াটা আটকে যাচ্ছে আইডেন্টিটি পলিটিক্সের জন্য। অর্থাৎ তুমি যদি হিন্দু এলাকায় গিয়ে বলো, তারাও মমতার প্রশাসন নিয়ে সন্তুষ্ট নয় বেশিরভাগ মানুষ। তুমি মুসলমান এলাকায় গেলে মুসলমান সমাজের লোকরাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিয়ে সন্তুষ্ট নয়। কিন্তু তারপরে মুসলমানরা কিন্তু বিজেপিকে আটকে রাখার জন্য প্রতিষ্ঠান বিরোধী হওয়া সত্ত্বেও, সরকার বিরোধী হওয়া সত্ত্বেও তারা সরকারি দলকেই ভোট দিচ্ছে, তৃণমূলকেই ভোট দিচ্ছে, কারণ তারা মনে করছে যে তাদের কালচার, আইডেন্টিটি বিজেপি আসলে ক্ষতিগ্রস্ত হবে। ফলে সরকার বিরোধী সবাই, কিন্তু তারপরেও সব সরকার বিরোধী আবার বিজেপিকে ভোট দিচ্ছে না। সেই কারণেই বিজেপি 200 কোনো এক্সিট পোলই দেখাচ্ছে না 200-র উপরে আসন পাচ্ছে বিজেপি। তার কারণটা হলো পশ্চিমবাংলায় 74টা মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্র আছে, যেখানে মুসলিমদের সংখ্যা 40% বা তার বেশি, 40 থেকে 80%-র মধ্যে। এই কেন্দ্রগুলোর বেশিরভাগই বিজেপি কোনো প্রভাবই নেই, বুথ লেভেল পর্যন্ত কোনো সংগঠন নেই। ফলে এই কেন্দ্রগুলোকে বাদ দিলে বিজেপি অ্যাকচুয়ালি লড়াই করছে 220টার মতন আসনে। সেই 220টার মধ্যে ম্যাক্সিমাম স্ট্রাইক রেট যদি করতে পারে, তাহলে বিজেপি 140 থেকে 160-এর মধ্যে একটা খুব ভালো রেজাল্ট হতে পারে। অ্যাকচুয়ালি হওয়া উচিত 115 থেকে 125-এর মধ্যে, অ্যাকচুয়ালি আমি তোমায় বলছি। এবার তৃতীয় আরেকটা জিনিস হলো যে এই প্রথম পশ্চিমবাংলায় পুরো খোলনালচে পরিবর্তন করে প্রশাসনিক ব্যবস্থার একটা অবাধ ভোট হলো। পশ্চিমবাংলার মানুষ বহুদিন ভোট দিতে পারেনি ঠিক মতন শান্তিপূর্ণভাবে। ফলে যে এলাকায় মানুষরা ভোট দিতে পারেনি, তা তুমি জানো, তারপরেও এত অ্যারেঞ্জমেন্ট করা সত্ত্বেও আজকে তুমি এইমাত্র শুরু করলে যে মগরাহাট পশ্চিমে উপনির্বাচন হচ্ছে, ডায়মন্ড হারবার উপনির্বাচন হচ্ছে, পুনর্নির্বাচন হচ্ছে, আর ফলতাতে হয়তো পুরো কনস্টিটিউয়েন্সির নির্বাচন হবে হয়তো ভোটের পরে, মানে কাউন্টিংয়ের পরে। ফলে তুমি বুঝতেই পারছো যে এত সব আয়োজন করার পরেও পুষ্পারা ওই সেলোটেপ লাগিয়ে ভোট করায়, ইভিএমে সেলোটেপ লাগায় এবং একটি দলেরই ইভিএম মেশিন, ইভিএমের বটম খোলা রাখে। গ্রামের পর গ্রাম লোককে শাসিয়েছে এবারও ফলতাতে। তাহলে পশ্চিমবাংলায় বহু সংখ্যক লোক ভোট বিভিন্ন জায়গায় দিতে পারেনি, তৃণমূল ভোট লুট করেছে। এই ভোট লুট যারা ভোটে যারা অংশ নিতে পারেনি দীর্ঘদিন, পঞ্চায়েত হোক, পুরসভা হোক, শাসানি দেওয়া হয়েছে, এরা যখন ভোটের লাইনে দাঁড়িয়েছে,
এরা কি প্রতিষ্ঠানের পক্ষে ভোট দিবে, অর্থাৎ তৃণমূলের পক্ষে ভোট দিবে? যারা আমার ভোট বছরকে বছর কেড়ে নিয়েছে তাদের পক্ষে কি সত্যি ফ্রি অ্যান্ড ফেয়ার যখন ভোট হচ্ছে তখন তারা কি ভোট দেবেন, এই প্রশ্নটা আসছে। আর যারা তৃণমূলের পক্ষে এক্সিট পোল দেখাচ্ছেন যে ভাই না, যাই বলুক তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু বিপুল ভোটে জয়ী হয়ে আসবেন এবং 220টার মতন আসন তারা পাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও ক্লেম করছেন। তাদের এই যে দাবি, তার পেছনে তাদের 3-4টে যুক্তি আছে। তারা মনে করছেন এসআইআরে মানুষ বিরক্ত, প্রতি পর্যায়ে হেনস্থা হয়েছে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরে লড়াই করেছেন, ফলে এন্টার সমাজ, শুধু মুসলিম না, হিন্দু সমাজেও এসআইআরের প্রভাব পড়েছে, মতুয়া থেকে শুরু করে রাজবংশী সর্বত্র। আচ্ছা, মতুয়া ভোটের ভোট এবং ব্যাংকের কি প্রভাব এবং পড়েছে? এর ফলে যেটা হতে পারে যে সামগ্রিকভাবে মানুষ বিরক্ত, এবং সেই কারণে মানুষ এসআইআরের কেমিস্ট্রি তৃণমূলের পক্ষে যাবে। এসআইআরের কেমিস্ট্রি তৃণমূলের পক্ষে গেলে তৃণমূল 250 সিটে জয়ী হবে। এটা হলো তৃণমূলের দিক থেকে যারা জয়ী হওয়ার সম্ভাবনার কথা দেখছেন। দ্বিতীয় কারণ তারা মনে করছেন যে তৃণমূল এর যে বিভিন্ন স্কিমগুলো আছে, বেনিফিশিয়ারি স্কিম, বিশেষ করে অতিরিক্ত 1.5% মহিলা ভোট দিয়েছেন। এই মহিলাদের, গরিব মহিলাদের সাথে, সংখ্যালঘু মহিলাদের সাথে সরাসরি লক্ষ্মীর ভাণ্ডারের সম্পর্ক আছে। ফলে এই যে লাইন, বড় বড় লাইন দেখেছো, সব মহিলাদের দাঁড়িয়েছে, এগুলো সব ঢেলে জোড়া ফুলে ভোট মহিলা দিয়েছে। পার্সেন্টেজও বেশ ভালো। হ্যাঁ, পার্সেন্টেজও বেশি হয়েছে। ফলে এরা সব লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাবে তৃণমূলকে ভোট দিয়েছে। ফলে তৃণমূল মহিলাদের ভোটেই অনেকটা এগিয়ে থাকবে। তাদের তৃতীয় যুক্তি হলো যে বিজেপির সংগঠন কোথায়? আমাদের সংগঠন ছিল, তৃণমূলের সংগঠন ছিল, প্রত্যেকটা বুথ স্তরে সংগঠন ছিল। ফলে বিজেপি একটা প্রভাব তৈরি যেটা প্রভাব প্রচারের প্রভাব তৈরি করতে পারিনি, আমরা প্রচারের প্রভাব তৈরি করেছি, ভোটারদেরকে মোবিলাইজ করেছি, তাদেরকে বুথ পর্যন্ত এনেছি। ফলে এই সাংগঠনিক শক্তির জোরে আমরা অনেকটা বিজেপিকে হারিয়ে দেব বহু জায়গায়। এর একটা এভিডেন্স আছে। 2011 সালে যখন পরিবর্তন হয় তখন বামেরা যে 62টা আসনে জয়ী হয়েছিল, সেখানে সকল যে সংগঠন, দলীয় সংগঠন, তার জোরে 62টা আসনের মধ্যে বেশিরভাগ আসন জয়ী হয়েছিল। যেমন আমি তো কয়েকটা উদাহরণ দিই। কলকাতার নিকট ক্যানিং পূর্ব, রেজ্জাক মোল্লা 25,000 ভোটে জিতেছিলেন। বা তুমি ধরো আরামবাগে, গোঘাটে, খানাকুলে, পুরশুরাতে, ওদিকে তুমি যদি পশ্চিম মেদিনীপুরে যাও সেখানে কেশপুরে, গড়বেতাতে, এরকম আমি একটার পর একটা কনস্টিটিউয়েন্সি বলবো। সেখানকার মানুষ কি জানতো না যে পরিবর্তন হচ্ছে? তারপরেও সেখানে সিপিআইএম সংগঠনের জোরে লোকগুলোর মুখ বন্ধ করে রেখে ভোট করিয়েছিল এবং জিতেছিল। আর সেই লোকগুলোই যখন কাউন্টিং সেন্টারে এসছিল লাল পতাকা নিয়ে, আর কাউন্টিং সেন্টার থেকে বেরিয়েছে সবুজ পতাকা হাতে নিয়ে, হেরেছে, কিন্তু জানে সারা রাজ্যে পরিবর্তন হয়ে গেছে। ফলে সংগঠন পশ্চিমবাংলায় কাজ করে, এখানে বডি পলিটিক্সের ভূমিকা আছে। ফলে তৃণমূলের দাবি হলো আমাদের সংগঠন আছে, আমরাই জয়ী হব, আমরা আমাদের সংগঠন দিয়ে ভোট করিয়ে নিয়েছি। এবং তৃণমূলের আরেকটা বক্তব্য যে আমাদের কোর ভোট ব্যাংক কিন্তু নষ্ট হয়নি, আমাদের মুসলিম ভোটটা আমাদের ইনট্যাক্ট আছে। এবং আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্পে যে মহিলা ভোটটা, সেটাও আমাদের সঙ্গে আছে। আচ্ছা, এই মুসলিম ভোট ব্যাংক নিয়ে যে দেখতে পাচ্ছিলাম আমরা যে হুমায়ুন কবির নিজের একটা রাজনৈতিক দল মিম এলো, এবং পাশাপাশি আইএসএফ রয়েছে, সেখানে মুসলিম ভোট ব্যাংক কি ডিভাইডেড হচ্ছে না? দেখো, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের যেভাবে ডিভাইড হচ্ছে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে, সেখানে কংগ্রেসেরও একটা প্রভাব। যার জন্য তো এই নির্বাচনে কংগ্রেসের 5 জন বিধায়ক, মিনিমাম 5 জন বিধায়ক তারা তৈরি করতে পারবে। কংগ্রেস দল 5 জন বিধায়ক তৈরি করতে পারবে মালদা মুর্শিদাবাদ থেকে। তার মালদা মুর্শিদাবাদে 2021 সালে ঢেলে তৃণমূলকে ভোট দিয়েছিল। ধরো শীতলকুচির ঘটনায় 4 জন মেয়ের মৃত্যু জওয়ানের দ্বারা, গুলিতে মৃত্যু। তারপরে এন্টার মুসলিম সমাজে ঐক্যবদ্ধ হয়ে কংগ্রেসকে ভুলে গিয়েছিল, বামেদের ভুলে গেছিল, তৃণমূলকে ভোট দিয়েছিল বিজেপিকে হারানোর জন্য। এ ছবি কিন্তু এবার নেই। এবার কিন্তু তোমায় আমি বলছি, মালদাতে অন্ততপক্ষে 2টো সিট, মুর্শিদাবাদে অন্তত 3টে সিট কংগ্রেস তো পাচ্ছেই। তার সাথে সাথে তোমার হুমায়ুন কবিরের দল 1-2টো সিট পেতে পারে। সাগরদিঘি কেন্দ্রে এসডিপিআইয়ের মতন দল
তারা একটা সিট পেতে পারে। উত্তর দিনাজপুরে আহ, প্রভাব রয়েছে। এবং তোমায় যেটা বলার যে দমকলের মতন জায়গায় সিপিএম জয়ী হতে পারে। তারপরে আইএসএফ হারোয়া এবং তোমার গিয়ে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জয়ী হতে পারেন। ফলে মুসলিম ভোটটা আমার মনে হয় না এই নির্বাচন থেকেই যে একটা মানে কিছুটা পুরো, তারপরেও তৃণমূল বেশি পাবে। আমি আবারও বলছি, গতবার প্রতি 100 জন মুসলমানের মধ্যে 87 জন মুসলমান তৃণমূলের পক্ষে ছিল। এবার সেটা কমে গিয়ে আমার ধারণা 70-72-এ আসবে। 30% মুসলিম ভোট অন্তত অন্য দলগুলো পাবে। এইবার থেকে কিন্তু আমি তোমায় বলছি শুরু হয়ে গেল পশ্চিমবাংলায়। যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে অন্যতম প্রধান প্রতিপক্ষ হয়ে উঠবে আইএসএফ। নওশাদ সিদ্দিকী রাজ্যের বিরোধী দলের নেতা হয়ে উঠবেন। আর যদি বিজেপি ক্ষমতায় নাও আসে তাতেও কিন্তু মধ্যবিত্ত মুসলিম সমাজের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হয়েছে। আমি দেখলাম এবার বহু জায়গায় কিন্তু যে হিন্দুদের জন্য যদি বিজেপি হতো থাকে, হিন্দুদের জন্য পার্টি যদি বিজেপি থাকে, তাহলে মুসলমানরা কি অন্যায় করেছে? তাদের নিজস্ব নেতৃত্ব থাকবে না কেন? বছরকে বছর তারা তৃণমূলের কে ভোট দিবে আর ভোট ব্যাংক করে রাখবে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে সেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে না। কখনো কংগ্রেস মুসলমানদেরকে ভোট ব্যাংক করে রেখেছে, কখনো সিপিএম 34 বছর ভোট ব্যাংক করে রেখেছে, তৃণমূল 15 বছর ভোট ব্যাংক করে রেখে বারবার জয়ী হয়েছে। এই ভাবনাটা কাজ করছে মুসলিম সমাজের কাছে এবং তারা মনে করছে যে আমাদের নেতৃত্ব থাকবে, আমরা ভাগিদারিত্ব চাই। পশ্চিমবাংলার বিধানসভায় আমাদের ভাগিদারিত্ব চাই, আমাদের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ স্থান দিতে হবে এবং প্রতি তিনজনের মধ্যে একজন মুসলমান। ফলে আমাদের মুখ্যমন্ত্রী চাই। দেখো, বিজেপি চেষ্টা করলেও কিন্তু এর মানে মুসলিমদের উত্থান আটকাতে পারবে না। কারণ এই পশ্চিমবাংলার মুসলিমরা তোমার 1200 সাল থেকে আছে। ফলে এই মুসলিমরা এই মাটিতে জন্মেছে, বহু বছর ধরে জন্মেছে। এবং এই পশ্চিমবাংলায় হিন্দু মুসলমানের সম্পর্কটাও কিন্তু উত্তর ভারতবর্ষের মতন নয়। এখানে যে কোনো, তুমি আমার সাথে একটা গ্রামে যাও, তুমি চলো রাজারহাটে, তুমি চলো আমার সাথে মধ্যমগ্রামের একটা গ্রামে, বারাসতের একটা গ্রামে চলো, বসিরহাটের একটা গ্রামে চলো, দেখবে যে একটা গ্রামের একটা পাড়ার মধ্যে একটা মুসলিমদের দোকান আর সব হিন্দু হলো কাস্টমার। ফলে ওই মুসলমান চাইলেও, অর্থনৈতিক সম্পর্কটা বোঝো, সেই মুসলিম দোকানদার চাইলেও কিন্তু হিন্দুদের চটাতে পারবে না। আবার হিন্দুরাও মানে বহু হিন্দু মানে যাদের জমি আছে তারা ওই মুসলমান লেবারদেরকে ব্যবহার করে। এবং বহু পাড়া দেখেছি হয়তো 50 ঘর মুসলিম ঘর আছে, তার মধ্যে একটা ঘর মাঝখানে হিন্দু ঘর। বছরকে বছর তারা সহ অবস্থান করে। 30% মুসলিম ভোট যদি এবং শোনো, এইসব গল্পগুলোর থেকে এই গল্পগুলো একটু মোর ইম্পর্টেন্ট। যেভাবে বিজেপি উত্তর ভারতবর্ষে হিন্দু মুসলিমের পলিটিক্স করেছে, পশ্চিমবাংলায় বিজেপি ভালো রেজাল্ট কিন্তু হিন্দু মুসলমানের জন্য হবে না। তোমাকে আমি আবারও বলছি, পশ্চিমবাংলায় মূলত তোমার গিয়ে তৃণমূলের বিরুদ্ধে মানুষ ভীতশ্রদ্ধ। মানে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি। তৃণমূলের নেতা মানেই হলো টাকা খাও, তৃণমূলের নেতা মানেই হলো যে ব্যভিচারী অবস্থান, আইন ভঙ্গ করো। মানুষ যে ভোটটা মানে বিজেপি যে এবার মানে 100-র উপরে আসন অন্তত পাবেই, তার একটা বড় কারণই তোমার হলো অ্যান্টি ইনকম্বেন্সি। সেই অ্যান্টি ইনকম্বেন্সিতে উড়ে যেত তৃণমূল যদি না মুসলিমরা আলাদা করে ভোট দিত। কারণ মুসলিমদের আস্থা বিজেপি কখনোই অর্জন করতে চায়নি, বরং তো জো আমারা সাথ হ্যায় হাম লোক উনকো সাথ হ্যায়, বা মানে হিন্দু হিন্দু ভাই ভাই ইত্যাদি স্লোগান দিয়ে বাংলাদেশি মুসলিম, বাংলাদেশি রোহিঙ্গা এইভাবে বিচার করেছে। কিন্তু কোনো বিজেপি নেতা একবারও বোঝার চেষ্টা করেনি যে পশ্চিমবাংলাতে হিন্দু এবং মুসলমানদের সম্পর্কটা কেবলমাত্র ধর্মীয় সম্পর্ক নয়, এটা আর্থিক সম্পর্ক। আবারও বলছি, ইকোনমিক রিলেশন। গ্রামে যদি কেউ বুঝতে পারত যে হিন্দু মুসলমানরা কিভাবে ইকোলজির মধ্যে অবস্থান করে, তাহলে মনে হয় বিজেপির অনেক আগে আরও ক্ষমতায় আসতে পারতো, আর অনেক বেশি মানে সবার হৃদয় জয় করে ক্ষমতায় আসতে পারতো। কিন্তু তারপরেও এবারও যে বিজেপি ভালো রেজাল্ট করার সম্ভাবনা তৈরি হয়েছে, বিভিন্ন এক্সিট পোল দেখাচ্ছে, তার মূল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষ বীতশ্রদ্ধ। এতে উচ্চবিত্তদের ভোট ব্যাংকটা কি কাজ করবে? উচ্চবিত্ত মানুষের তো কাজ করবেই, মধ্যবিত্তরও কাজ করবে। কিন্তু আবারও বলছি যে দেখো, প্রতি 3 জন মানুষের মধ্যে একজন মুসলিম। ফলে বিজেপি পরীক্ষা দিচ্ছে 65-র মধ্যে,
সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষা দিচ্ছেন 100-র মধ্যে 65-র মধ্যে বিজেপিকে পেতে হবে 45% ভোট, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে 100-র মধ্যে পেতে হবে 45% ভোট। ফলে কোনটা সহজ? 100-র মধ্যে 45 পাওয়া সহজ, 65-র মধ্যে 45 পেতে গেলে স্ট্রাইক রেট হাই করতে হবে, অর্থাৎ হিন্দু এলাকাগুলোতে হিন্দু ভোটের পার্সেন্টেজ বাড়াতে হবে। গত দুটো নির্বাচনে বিজেপি 45%, 54% ভোট পেয়েছিল 2021-এ, প্রতি 100 জন হিন্দু ভোট দিয়েছিল। 2000 যদি তুমি দেখো 24 সালের লোকসভা নির্বাচনে, সেখানে হিন্দুরা ভোট দিয়েছিল, সেখানেও হিন্দুরা ব্যাপক পরিমাণে ভোট দিয়েছিল, 55 জন হিন্দু ভোট দিয়েছিল প্রতি 100 জনের মধ্যে। কিন্তু এর পরেও আরও অতিরিক্ত ভোট যদি না পায়, এবং এটা ঠিক যে শুধু হিন্দু ভোটের পোলারাইজেশন দিয়ে হবে না, বা হিন্দু ভোটের পোলারাইজেশনেরটাকে আমি যেটাকে অ্যান্টি ইনকম্বেন্সির জায়গা থেকে দেখছি, তার পাশাপাশি কিন্তু মুসলিম ভোট, যেটা বারবার তুমি বলছো যে মুসলিম ভোটের স্প্লিট, ওটাই কিন্তু তৃণমূলের জন্য কাল। মানে তৃণমূল যদি পরাজিত হয় মুসলমান ভোটের বিভাজনের জন্যই পরাজিত হবে, আর বিজেপি যদি জয়ী হয় মুসলমান ভোটের বিভাজনের জন্যই জয়ী হবে। কারণ মুসলমান ভোটের বিভাজনের জন্য মালদার মতন জায়গাতে বিজেপির রেজাল্ট ভালো হতে পারে, 6টা পর্যন্ত আসন পেতে পারে, মুর্শিদাবাদে 6টা পর্যন্ত আসন পেতে পারে, এই দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় মুসলমান ভোটের স্প্লিটের ফলে কিন্তু বিজেপির আসন বাড়তে পারে। ফলে মুসলিম ভোটের বিভাজন একটা বড় ফ্যাক্টর, অবশ্যই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিন্তু ওভারঅল আমি তোমাকে যেটা বলতে চাই যে এক্সিট পোলগুলো যেভাবে এসছে, সেই এক্সিট পোলগুলো বিভ্রান্তিতে ভরা। সত্যি বলতে আমিও বিভ্রান্ত, তোমার দর্শককে খুব অনেস্টলি বলবো, সেটা হলো এসআইআর, নির্বাচন ঘোষণা হওয়ার পরে এসআইআরে 27 লক্ষ লোকের নাম এসছে যে তারা ভোট দিতে পারবেন না। এইবার তার আগে 63 লক্ষ নাম বাদ গেছে নানা কারণে, মৃত্যু থেকে শুরু করে নানা কারণে। এবার এই পুরো 90 লক্ষ লোক, তাদের অনুপস্থিতি ভোটে কী ধরনের প্রভাব পড়বে, অর্থাৎ এসআইআরের প্রভাব এক্স্যাক্ট পরিমাপ করার মতন অবস্থায় কোনো এজেন্সি ছিল না, কোনো তোমার নির্বাচনী যে চর্চাকারী তারাও ছিলেন না, আবার কোনো এক্সিট পোল সংস্থাও তারা কিন্তু বুঝতেই পারেননি যে এই 90 লক্ষ লোকের নাম বাদ যাওয়ার ফলে কী ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। এটা একটা দিক। আর এই প্রথম পশ্চিমবাংলাতে 93% মানুষ অংশ নিচ্ছে, এটা অভাবনীয়, ঐতিহাসিক, অতুলনীয়, ভারতবর্ষের রেকর্ড। এই অতিরিক্ত মানুষের উচ্ছ্বাস, অংশ নেওয়া, এরও পরিমাপ কিন্তু সেফোলজিস্টরা করতে পারেননি। যার জন্যই আমি তোমায় বলবো যে আমাদের 4 তারিখে সজাগ থাকতে হবে। শুধু তোমার মাধ্যমে তোমার দর্শককে বলবো যে ধরো প্রত্যেকেই তো তার মতন করে দেখতে চায়, যে আমি যারা পরিবর্তনপন্থী তারা পরিবর্তনের কনটেক্সটে যে এক্সিট পোলগুলো দেখিয়েছে, যারা তাদেরকে খুব মনোযোগ দিয়ে স্টাডি করেছে, দেখেছে, অন্যদেরকে সমালোচনা করেছে। আবার তৃণমূলপন্থী যারা সরকারের পক্ষ হয়ে কাজ করে, কথা বলে, সমর্থন করে, তারা তৃণমূলের হয়ে যে দুটো এক্সিট পোল দেখানো হয়েছে তাদের পক্ষে কথা বলেছে। এবার তোমার দর্শককে বলতে চাই যে আপনি সোমবার দিন সকালবেলা উঠে, এবার প্রথম থেকে ইভিএম কাউন্টিং হবে, এবার কিন্তু পোস্টাল ব্যালট কাউন্টিং হবে না, পোস্টাল ব্যালট একেবারে শেষ 3 রাউন্ডের আগে কাউন্টিং হবে। ফলে প্রথম থেকেই আপনারা কিন্তু ভোটের ফল পাবেন, খুব দ্রুততার সাথে পেতে থাকবেন। এই ফলের প্রবণতা কি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার দল জিতছে, আপনি যাকে সমর্থন করছেন। ধরুন আপনি বিজেপির সমর্থক, তাহলে আপনার প্রথম কাজ হলো কতগুলো কনস্টিটিউয়েন্সি আমি বলছি, মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এক্সিট পোল মিলবে আপনার দলের জন্য না কি মিলবে না। যেমন আপনি কোচবিহারের শীতলকুচি, সিতাই, এই দুটো কনস্টিটিউয়েন্সি দেখবেন, জলপাইগুড়ি রাজগঞ্জ কনস্টিটিউয়েন্সি দেখবেন, ঠিক তেমনিভাবে বৈষ্ণবনগর কনস্টিটিউয়েন্সি আপনি দেখবেন, হরিরামপুর কনস্টিটিউয়েন্সি আপনি দেখবেন, আপনি রানীনগর কনস্টিটিউয়েন্সি দেখবেন, আপনি নওদা কনস্টিটিউয়েন্সি দেখবেন, আপনি বরানগর কনস্টিটিউয়েন্সি দেখবেন, আপনি কলকাতার রাজবিহারী কনস্টিটিউয়েন্সি, শ্যামপুকুর কনস্টিটিউয়েন্সি, মানিকতলা কনস্টিটিউয়েন্সি, জোড়াসাগর কনস্টিটিউয়েন্সির ফলাফলের দিকে তাকাবেন, আপনি পূর্ব পাঁশকুড়া, পশ্চিম পাঁশকুড়ার ফলাফলের দিকে তাকান,
আপনি রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের ফলাফলের দিকে তাকান, আপনি অবশ্যই ময়ূরেশ্বর কনস্টিটিউয়েন্সির দিকে তাকান, আপনি লাভপুর কনস্টিটিউয়েন্সির দিকে তাকান, সিউড়ি কনস্টিটিউয়েন্সির দিকে তাকান। এইরকম আমি বলতে পারি যে 70টা বিধানসভা কেন্দ্র আছে যেগুলো সুইং বিধানসভা কেন্দ্র। আসলে দর্শক বন্ধু, সেফোলজিস্ট যারা চর্চা করেছেন, মানে যারা এক্সিট পোল করেছেন, তারা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 110 থেকে 117টা আসন নিশ্চিত তারা আইডেন্টিফাই করতে পেরেছেন। সেগুলো নিয়ে তাদের সামান্যতম কোনো সংশয় নেই। আবার বিজেপি তরফ থেকে যারা স্টাডি করেছেন, তারা 100 থেকে 110টা আসন তারা আইডেন্টিফাই করেছেন যে কোনগুলো বিজেপি জিতবেই। কিন্তু মানে সেফোলজিস্টরা যেটা আইডেন্টিফাই, এবং তার সাথে সাথে বলতে 5টা কংগ্রেসের আসন, একটা আইএসএফের আসন, একটা এসডিএফআই আসন, একটা লেফটের আসন, এগুলো সব আইডেন্টিফাই তারা করেছেন। কিন্তু তারা করতে পারেনি 70টা এমন আসন যেগুলোর নাম আমি এইমাত্র বললাম, শীতলকুচি, সিতাই থেকে শুরু করে এদিকে রানীগঞ্জ বা লাভপুর থেকে শুরু করে ময়ূরেশ্বর, এই যে মানে 70টা বিধানসভা কেন্দ্র, এই 70টা বিধানসভা কেন্দ্রের ফলাফল তারা কিন্তু স্থির করতে পারেননি, জন্যই কিন্তু এবারের এক্সিট পোল নিয়ে কিন্তু সমস্যা আছে। যারা অনেস্টলি স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ, সবগুলো কনস্টিটিউয়েন্সি আমরা ভালো করে বুঝতে পারিনি, এসআইআরের প্রভাব ছিল, বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের প্রভাব কীভাবে আসবে জানতে পারিনি, তারা অনেস্টলি স্বীকার করছেন, তারা বলছেন। ফলে আপনি যদি সত্যিই সোমবার দিন সকালবেলা দেখেন সুইং যে 70টা বিধানসভা কেন্দ্র আছে, সেই 70টা কেন্দ্রের উজান যদি আপনার দলের পক্ষে যায়, মনে রাখবেন দিনের শেষে আপনি হাসবেন। আর আপনি দলের বিপক্ষে যদি যায় সেই সমস্ত আসনগুলো, মানে প্রথম থেকেই ট্রেন যদি বিপক্ষে যেতে থাকে, তাহলে আপনার দলের পরাজয় ঘটবে, আপনি কাঁদবেন। স্যার, একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, স্ট্রং রুম, সেই স্ট্রং রুম নিয়ে এত দুর্বলতা আমরা চোখে পড়ছে বারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও বার্তা দিলেন যে স্ট্রং রুম পাহারা দিতে হবে, নিজে চলে গেলেন একেবারে স্ট্রং রুমের শাখাওয়াত মেমোরিয়াল যে স্কুল যেখানে স্ট্রং রুম, সেখানে 4 ঘন্টা বসে থাকলেন। এই যে একটা চিন্তার ভাঁজ, কোথাও গিয়ে কি উনিও এটা মনে করছেন? না, এটা একদম, দেখো, পশ্চিমবাংলায় 4 দিন রাজনীতি হবে না, হতে পারে? 29 তারিখে ভোট হয়েছে, আর 4 তারিখে রেজাল্ট বেরোবে। এই 4 দিন আমাদের রাজনীতিবিদরা বসে থাকবে? এটা হয় নাকি? পশ্চিমবাংলার রাজনীতি 24 ঘন্টা হয়, সেখানে 4 দিন তুমি কাল রাত্রি দিয়ে রেখেছো, আমাদের রাজনৈতিক নেতারা মানবে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এর পেছনে একটা লজিক আছে, সেটা হলো যেহেতু ম্যাক্সিমাম এক্সিট পোল দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হারতে পারেন, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে তার কর্মী সমর্থকরা নিরুৎসাহিত হতে পারেন, কাউন্টিং পর্যন্ত অনেকে নাও যেতে পারেন, ফলে তাদেরকে উৎসাহিত করলে এই আন্দোলন খেলাটা খেলতে হবে। সেই কারণে তিনি আন্দোলন খেলা খেলেছেন। আর তার কাউন্টার হিসেবে আবার বিজেপির তরফ থেকে আমি দেখলাম তাপস রায় চলে গেছেন, পরের দিন দেখলাম শুভেন্দু অধিকারী চলে গেছেন। ফলে বিজেপিও তার কর্মী সমর্থকদের বলতে চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে আসলে কী হবে, কিচ্ছু করতে দেয়নি, ওকে চুপচাপ বসিয়ে রেখে দিয়েছিলাম আমরা। ফলে এটা হলো চাপ তৈরির রাজনীতি, কর্মী সমর্থকদের চাঙ্গা করার রাজনীতি। এবং যেহেতু আমাদের রাজনীতিবিদরা রাজনীতি ছাড়া বা প্রচারের আলো ছাড়া থাকতে পারেন না, ফলে কাজ নাই তো খই বাস, তো এটা খই বাসার মতন রাজনীতি তারা করছেন। স্যার, একদম একটা সংক্ষেপে জিজ্ঞাসা করব, কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন খবরের চ্যানেল বলুন, সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভবানীপুর এবং নন্দীগ্রাম খুব চর্চায় রয়েছে, একেবারে ভরকেন্দ্র বলা হচ্ছে। এই দুটি সিট নিয়ে যদি আপনি সংক্ষেপে কিছু বলেন। ভবানীপুর, নন্দীগ্রাম, দেখো, নন্দীগ্রামে যা স্টাডি করেছিলাম, মানে আমি এটা ওপিনিয়ন পোলের জায়গা থেকে বলছি, এখানে এক্সিট পোল করিনি। মানে নন্দীগ্রামে আমাদের এস্টিমেট ছিল শুভেন্দু অধিকারী 14,600 মতন ভোটে জিতবে, আশপাশ ±10% হতে পারে, মানে শুভেন্দু অধিকারী মার্জিন বাড়বে, এটা আমরা পেয়েছিলাম। আর ভবানীপুরের ক্ষেত্রে 73 এবং 77 নম্বর দুটো ওয়ার্ড, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যবার প্রায় 30-35 হাজার ভোটের লিড নেয়, এবার এই লিডটা দুটো কারণে কমতে পারে কিছুটা। একটা হলো এসআইআরে বেশ নাম বাদ গেছে 14,000-এর মতন, এবং যে কায়দায় আগে ভোট হয়েছে তার ফলে এখানে মার্জিন মমতা বন্দ্যোপাধ্যায় 24-25 বা 26 হাজারের মতন হবে। আর বাকি যে ওয়ার্ড প্রত্যেকটাতেই শুভেন্দু অধিকারী লিড করার কথা। এখন এই লিডটা
60-40 হলে শুভেন্দু জিততে পারবে না। এই মানে বাকি ওয়ার্ডগুলোতে, মানে হিন্দু প্রধান ওয়ার্ডগুলোতে যদি ব্যবধান এমন হয় যে শুভেন্দু অধিকারী 65, মানে প্রতি 100টা ভোটে 65টা পাচ্ছে আর মমতা 35টা পাচ্ছে, তবেই শুভেন্দুর পক্ষে মমতাকে হারানো সম্ভব। কারণ 73 এবং 77 এতটাই বড় ব্যবধান থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অন্য ওয়ার্ডগুলোতে শুভেন্দু অধিকারীকে হিন্দু ভোটের একটা বড় অংশের সমর্থন পেতে হবে, এবং সেই সমর্থনের রেশিওটাও তোমায় বলছি, ভাগ 65-35 ভাগ হতে হবে। ফলে লড়াই খুব হাড্ডাহাড্ডি আছে। হোম গ্রাউন্ডে শুভেন্দু নন্দীগ্রামে জিতবেন এ নিয়ে আমার কোনো সংশয় নেই, কিন্তু এখানেও টাফ কম্পিটিশনে ফেলতে পারে। আমার ব্যক্তিগত ধারণা যে 1000-2000 ভোটের মধ্যেই ফলাফলটা আসবে। স্যার, আমরা 2021 সালে দেখেছি আপনারই লেখা বই, একদম সামনে রয়েছে আমাদের বিধানসভা নির্বাচন 2021 প্রত্যাবর্তন বিশ্বরাজ চক্রবর্তী, রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় আবার সরকার গঠন করেছে, সামনে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, একদিকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, মাঝে রয়েছেন রাজনৈতিক গুরু বলা যেতে পারে পিকে, তিনি রয়েছেন সামনে। তো এই বছর কি চিন্তা ভাবনা করছেন? 26-এ কার ছবি থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রিপ্লেস হবে নাকি অন্য কিছু? না দেখো, আমি বই বহু বছর ধরেই লিখছি, যারা আমার পাঠক তারা জানেন। নির্বাচনের পরে প্রত্যেকবারই একটা করে বই বেরোয়। এবারও কিন্তু দ্বীপ প্রকাশনীর তরফ থেকে আমার বইয়ের পরিকল্পনা হয়ে গেছে, প্রকাশিত হবে দ্বীপ প্রকাশনীর থেকে, এবং এই বইয়ের নামকরণও আমি ঠিক করেছি। যদি রাজ্যের সরকার পরিবর্তন হয় তাহলে বিধানসভা নির্বাচন 2021 পরিবর্তন, আচ্ছা, এই নাম দিয়ে বইটা বেরোবে, পরিবর্তন নাম দিয়ে। আর যদি আবার সরকার আসে তাহলে যেহেতু দুবার বিজেপি রিজেক্ট হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নরেন্দ্র মোদী, অমিত শাহ লাগাতার দুবার চেষ্টা করলো, 21 সালে চেষ্টা হলো, 24 সালে চেষ্টা হলো, 26 সালে সর্বশক্তি দিয়ে চেষ্টা করলো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এরপরে জেতেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই এম্পাওয়ার্ড হবেন যে দেশের সর্বোচ্চ শক্তি তার বিরুদ্ধে লড়াই করেও তাকে হারাতে পারেনি। তাতে দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রবিন্দুতে পৌঁছে যাবেন এবং দেশের প্রধান মোদী বিরোধী প্রধান মুখ, যিনি দুবার মোদীকে হারাবেন, এই ভাবনাই তো আসবে। সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রত্যাখ্যান শব্দটা আসবে। মানে নর্মালি দুবার যখন তুমি জনগণের কাছে গেছো, তুমি প্রত্যাখ্যিত হয়েছো, ফলে বিধানসভা নির্বাচন 2026 প্রত্যাখ্যান, এইভাবে নাম ভেবে রেখেছি। এখন দেখা যাক। তবে আমি তোমায় বলছি, শুধুমাত্র আমি বিধানসভা নয়, এই লোকসভার যে নির্বাচনের, সেই লোকসভা নির্বাচনের বইও কিন্তু প্রত্যেকবার বেরোয়। শুধু তাই নয়, আমার পঞ্চায়েতের নির্বাচনের পরে বই বেরোয়, পুরসভা নির্বাচনের উপর বই বেরোয়। প্রতি বছরই তুমি যদি লক্ষ্য করো তাহলে অন্ততপক্ষে পশ্চিমবাংলার রাজনীতি নিয়ে একটি বা দুটি ইংরেজিতে বই দিল্লি বা কোথাও থেকে বেরোয়। যেমন লাস্ট আমার যে বইটা বেরিয়েছে সেটা হলো পলিটিক্যাল ভায়োলেন্স ইন ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স, পলিটিক্যাল ভায়োলেন্স ইন ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স। এই বই লাস্ট বই এই জাস্ট কয়েক মাস আগে বেরোলো, এবং বাংলাতেও নিয়মিত বই আমি বার করি। দেখো, আমার তো কাজ একটাই, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা, গবেষণার কাজ করা, ছাত্রদের গবেষণা করানো, আর তার সাথে সাথে বইপত্র লেখা। আর যেহেতু 25 বছর হয়ে গেল টেলিভিশন দুনিয়াতে আছি, ফলে টেলিভিশনের যতটা সম্ভব, মানে আমি বাই হার্ট তোমায় বলছি, আমার কাছে বাম, ডান, পশ্চিম, পূর্ব, লাল, নীল, সবুজ, হলুদ, গেরুয়া কিচ্ছু নেই। দিনের শেষে আমার মনে হয় একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে দুটো মাপকাঠিতে আমি অ্যানালিসিস করি। একটা মাপকাঠি হলো যে কোনোভাবে অবজেক্টিভিটিটা অ্যাসিওর করতে হবে, আর দ্বিতীয় হলো নীতি নৈতিকতার থেকে জানি 1 ইঞ্চি না সরি। ধরো কোনো একটা মার্ডার হলো, একটা রাজনৈতিক দল সেই মার্ডারের সাথে যুক্ত, তাহলে আমাকে পরিষ্কার সেই রাজনৈতিক দলের নাম ধরে বলতে হবে, সেখানে মিউ মিউ করলে চলবে না। তার জন্য রাজ্যের যে যখন শাসক থাকে আমার উপরে ভীষণ খ্যাপ্পা থাকে, বলে একদম সরাসরি আমাদের আক্রমণ করে। তার কারণটা হলো, আমার মনে হয় যে রাজনৈতিক দল যদি কোনো অন্যায় করে, অবিচার করে, অ্যানালাইসিসের মধ্যে সেটা আসা উচিত। বহু ক্ষেত্রে অ্যানালাইসিসটা ইহাও হয় উহাও হয়, আমি কিন্তু সেটা করবার চেষ্টা করি না।
আমি তো তোমাকে বলি, আমি যেমন কেন্দ্রের শাসকের বিরুদ্ধেও প্রশ্ন করি, তীব্র সমালোচনা প্রয়োজনে করি। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমালোচনা করে আমার গুরুত্বপূর্ণ প্রজেক্ট আমি হারিয়েছি। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমালোচনা আমি করেছি, বহু জায়গা থেকে মানে একাডেমিক দুনিয়াতে বাধ্য হয়েছি। কিন্তু তাই বলে কি আমি একজন রাজনীতি চর্চাকারী বিশ্লেষক, তার কিন্তু মানে নিজ ধর্ম থেকে 1 ইঞ্চি সরা উচিত না বলে আমি মনে করি। এবং আমি তোমাকে আবারও বলবো যে এই কাজটা যতদিন আমার শরীর সম্ভব আমি চালিয়ে যাব। ফলে তুমি যে প্রশ্নটা করলে যে এই নির্বাচনের পরেও আমার বই বেরোবে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ফিরে আবার আসেন তাহলে অবশ্যই যেহেতু বিজেপি দুবার প্রত্যাখ্যিত যদি হয় তাহলে প্রত্যাখ্যান হবে বইয়ের নাম। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় মানে যদি সরকারের পরিবর্তন হয় তাহলে অবশ্যই বইয়ের নাম পরিবর্তন হবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতি চর্চা করেন দীর্ঘদিন ধরে তিনি, এবং কি হতে চলেছে বাংলার যে নির্বাচনের ফলাফল তিনি মোটামুটিভাবে আমাদের জানালেন। এবং তার লেখা যে বই, সেই বই 26-এ আবারও প্রকাশিত হবে, কিন্তু সেই বই পরিবর্তন নাকি প্রত্যাখ্যান, কি হতে চলেছে আমরা কয়েকদিনের মধ্যেই তা জানতে পারবো। কয়েকদিন বললে ভুল হবে, 4 তারিখেই তা জানা যাবে। এতক্ষণ আপনাদের সঙ্গে সরাসরি জানালাম পুরো বিষয়টি। ক্যামেরায় জয়ের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।